আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিদিতা ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনার কারণে 8.5 মাস পিছিয়ে এসএসসির সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রস্তুতি। ইউপি নির্বাচনে সহিংসতা রোধে ভোট কেন্দ্র কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ। নির্বাচনী আচরণ বিধি মেনে চলার তাগিদ। রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসা সেনা শাসকরা রাজনৈতিক ফায়দা তুলেছে বললেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে প্রবাসীদের সংবর্ধনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তি সহায়তার দাবি। জীবাশ্ম জ্বালানি বন্ধে সমঝোতার আহ্বান। শুটকি মাছের চাহিদা বাড়ার সাথে প্রসার ঘটছে উৎপাদন শিল্পের। খোলা স্থানে মাছ শুকানো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মন্তব্য। এবং নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকীতে ভক্তদের শ্রদ্ধা। চ্যানেল আইতে দিন জুড়ে নানান আয়োজন। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। পবিত্র কাবার গিলাফে বাংলাদেশি ক্যালিগ্রাফারের সৌদি নাগরিকত্ব পাওয়ার খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। মিথিলা নাজিনের রিপোর্ট। কোভিড পরিস্থিতির কারণে এবার প্রায় 2.25 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানা সহ সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত বিদ্যালয়গুলো। কোনো শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি থাকলে তার জন্য আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও রেখেছে কোনো বিদ্যালয়। বাচ্চাদেরকে ঢুকানো থেকে আরম্ভ করে গেট থেকে আরম্ভ করে প্রতি পর্যায়ে কক্ষ, তাদের আসন বিন্যাস, তারপরে কক্ষ পরিদর্শক যারা আছে তারাও কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা যার অবস্থান থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করব। পরীক্ষার আসন বন্টন দেখতে এরই মাঝে বিভিন্ন বিদ্যালয়ে ভিড় করছেন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। হলিক্রসে পড়ে, আগামীকাল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু হবে। আর তার সিট প্ল্যান আমি দেখতে এসেছি। বিজ্ঞান স্কুলে পড়ছে সিট, এখন ওর সিট প্ল্যান দেখতে আসলাম। এই জায়গা আমার সিট পড়ছে, তো তাই আমি এই জায়গায় দেখতে আসছি যে আমার কত নাম্বার সিট কোন মেন্সে পড়ছে। শিক্ষার্থীরা নৈবেত্তিক এবং লিখিত মিলিয়ে মোট 1.5 ঘন্টা পরীক্ষা দেবে। প্রত্যেক বিভাগের শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় নিয়েই এবারের এসএসসি পরীক্ষা। 11 বোর্ডের প্রায় 22.5 লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট এই পরিস্থিতি রোববারও বজায় থাকবে। 15 নভেম্বর থেকে শীত জাঁকিয়ে নামবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এবার 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। জানাতুল বাক্যের রিপোর্ট। সকাল থেকে আবহাওয়া পরিস্থিতিতে শীতের আগমনী বার্তা। বেলা বাড়লেও রাজধানীতে কুয়াশাচ্ছন্ন অবস্থা না কাটায় যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। প্রায় সারা দেশেই ছিল একই রকম পরিস্থিতি। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন চলতি মাসের 10 তারিখই দেশে শীত নেমেছে। কুয়াশার সাথে মৃদু শীত অনুভূত হচ্ছে উত্তর পশ্চিমের জেলাগুলোতে। এবারের শীতটা ঠিক নির্দিষ্ট টাইমে বাংলাদেশে প্রবেশ করেছে। এই শীতটা এই মাসে থাকবে এবং আগামী মাসে হালকা থেকে মাঝারি ধরনের ঠান্ডা পড়বে। যেহেতু একটা লো প্রেশার ছিল, সেই লো প্রেশারটা বাংলাদেশের দিকে অগ্রসর হয় নাই, এটা ভারতের চেন্নাই থেকে উত্তর পশ্চিম অংশে অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই ভারতের চেন্নাইয়ের দিকে সরে গেছে। তারপরও কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরও একদিন থাকবে। বাংলাদেশে কিছু জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার পরিপ্রেক্ষিতে এই মেঘাচ্ছন্ন আকাশ এবং সারা বাংলাদেশে হালকা হালকা থেমে থেমে গুড়ি বৃষ্টি পড়ছে। এটা আগামী দিনও হালকা পাতলা থাকবে, তারপর আস্তে আস্তে মেঘ কেটে যাবে। মেঘ কেটে যাওয়ার পরে এই যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা কমে যাবে এবং শীতের আবেশটা চলে আসবে।
এবারে শীত মৌসুমে 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই বলছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা বন্ধে ভোট কেন্দ্রের সংখ্যা কমাতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সহিংসতার জন্য রাজনৈতিক প্রভাব ও গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে তারা স্থানীয় সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ করেছেন। সোমা ইসলামের রিপোর্ট। দ্বিতীয় দফার ইউপি ভোট হয়েছে দুদিন আগে। পুলিশের তথ্য মতে 2 দফার ভোট ঘিরে সহিংসতায় নিহত হয়েছে 16 জন, আর ইসি সহ অন্য হিসেবে নিহতের সংখ্যা 30। 28 নভেম্বর তৃতীয় দফার ভোট। দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রের বাহিরে 50,000 স্ট্রাইকিং ফোর্স সহ নির্বাচনী দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর মোট 1,75,000 সদস্য। তারপরও পুলিশ বলছে পর্যাপ্ত ফোর্স না থাকায় দলীয় প্রতীকের ভোটে কেন্দ্র পাহারা দিতে হিমশিম খাচ্ছেন তারা। সহিংসতা বন্ধে তারা ভোট কেন্দ্র কমানোর পরামর্শ দিয়েছেন। পুলিশের আসলে ফোর্সের স্বল্পতা রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন যে পরিমাণ ফোর্সের চাহিদা দিয়ে থাকেন, তো সেই অনুযায়ী আমাদের আসলে ফোর্স সংকলন করা খুবই কঠিন হয়। তো সেই ক্ষেত্রে যদি কেন্দ্রের সংখ্যা কম হয় তাহলে কিন্তু আমরা, যেমন 2টো কেন্দ্র মিলে যদি একটি কেন্দ্র হয় তাহলে কিন্তু আমরা 2টো কেন্দ্রের সকল ফোর্স একটি কেন্দ্রে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফোর্সের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং আমাদের স্ট্রেংথ বাড়ে। সেখানে গোলযোগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুব সহজ হয়। আমরা কি সেই সাবেক সামন্ত যুগের মতো থেকে যাব যে নির্বাচন কেন্দ্রে মারামারি হবে, গোলযোগ হবে? আমাদের জনগণ কি এই অবস্থায় যেতে পারবে না বা পারে না যে কোনোই পুলিশের দরকার হবে না নির্বাচন করার জন্য? তবে পুলিশের সাবেক এই আইজি নির্বাচনী সহিংসতার জন্য রাজনৈতিক প্রভাব এবং গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে বাহিরের শক্তি, পলিটিক্যাল শক্তি ফোর্স না করে, তারপরে ইনফ্লুয়েন্স না করে, সেটা যদি এনশিওর করা যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সামর্থ্য অনেক কিছু দেখাতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কিন্তু অনেকটা গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে অনেক কাজ করি আমরা। এখানে যদি গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে যদি তথ্য না দিতে পারে, যেমন ধরেন আমি কালকে নিতে যেটা আপনাদের টিভিতে শুনলাম যে শতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে, শতাধিক বোমা বিস্ফোরণ করছে, তাহলে গোয়েন্দা সংস্থাগুলি কি করলো? কোন তথ্যই পেল না, এত বোমা তার সংগ্রহ করতেছে। যদি এরকম গোয়েন্দা তথ্য পেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রিভেন্টিভ মেজার নিতে পারত। তৃতীয় দফার ভোটে সহিংসতা প্রবণ এলাকা চিহ্নিত করে বৈধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে সেই সেনা শাসকরাই রাজনীতির নামে নিজেরা ফায়দা লুটেছে। ফ্রান্স প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বলেন, স্বৈর শাসকদের আমলে দেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি, বরং সুফল ভোগ করেছে অবৈধভাবে ক্ষমতা দখলদাররা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনতার যে সুফল মানুষ যে পাবে সেটা পায়নি, কিন্তু সেই সুফলটা ভোগ করেছে কারা? অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে যারা ভোগের বস্তুতে পরিণত করেছিল, নিজেদের ভাগ্য করেছে, নিজেরা সম্পদশালী হয়েছে, ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য কিছু এলিট শ্রেণী তৈরি করেছে, যেখানে ঋণখেলাপি কালচার, দুর্নীতি এগুলিকেই তারা প্রাধান্য দিয়েছে। এভাবে একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। জিয়াউর রহমানের আমলে কারাগারে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সেনা শাসকরা কেবল নিজেরটা ভেবেছে। কারণ মিলিটারি ডিক্টেটররা কথা বলে ভালো, অনেক বড় বড় কথা বলে, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে, উর্দি পরে ক্ষমতায় এসে আবার নিজেরাও উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায়, কিন্তু দেশের জন্য কল্যাণ করার জন্য মতো কিছুই করতে পারে না। শুধু দেশে কেন, নিজেদের যেখান থেকে তারা এসছে ক্ষমতায়, সেই সেনাবাহিনীও যদি আমরা ধরি বা বিমান বাহিনীও ধরি, একটারও কোনো উন্নতি তারা করেনি, শুধু নিজেদের ভাগ্য করেছে। এটা ঠিক, নিজের ভাগ্য করা না বা নিজের সন্তানের ভাগ্য করা না, আবার লাখো সন্তান, লাখো মানুষের, আমার দেশের মানুষ, তাদের ভাগ্য করা, এটাই ছিল আমাদের লক্ষ্য। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নই তার সরকারের লক্ষ্য। পান্থ রহমান, চ্যানেল আই।
ধর্ষণের 72 ঘন্টা পর মামলা গ্রহণ করা যাবে না বলে পর্যবেক্ষণ দেওয়া বিচারক কামরুন নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিতে আগামীকাল প্রধান বিচারপতিকে চিঠি দেবে আইন মন্ত্রণালয়। এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, বিচারকের এমন বক্তব্য বেআইনি ও অসাংবিধানিক। মাজলক মান্নার রিপোর্ট। সদ্যপ্রয়াত সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের স্মরণসভা ও দোয়া মাহফিল। বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। বাসেত মজুমদারের আইন পেশার বিভিন্ন দিক তুলে ধরেন তারা। বাসেত মজুমদার অকপটে এবং কোনো রকম দ্বিধাতে না পড়ে তিনি সেই রাজনৈতিক কর্মীর পাশে দাঁড়িয়েছেন। আব্দুল বাসেত মজুমদার মারা যাওয়ায় তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা আছেন, তাদের যতটা না ক্ষতি সেটা আমি বুঝি না, কিন্তু আইন এবং বিচারাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি নিজে একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিলেন। উনি কিন্তু যে কোনো পরিস্থিতিতে অসম্ভব সুন্দর করে অ্যাডভোকেসি করতে পারতেন। আমি সবাইকে অনুরোধ করব, কোর্টকে কখনো রাগান্বিত না হয়ে কোর্টের প্রতি জীবনে কখনো আমি দেখিনি কোনো ধরনের অশ্রদ্ধা অসম্মান করতে। সম্প্রতি রেন্ট্রি হোটেলের ধর্ষণের মামলায় 5 আসামির খালাস করে দেওয়া রায়ে বিচারকের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। যে 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি। এ সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, ওই পর্যবেক্ষণ বিচারককেই প্রশ্নবিদ্ধ করেছে। মাজলক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে নিয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি। তার চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর আবারও হাসপাতালে ভর্তি হতে পারেন। এর আগে এপ্রিলে কোভিড আক্রান্ত হয়ে প্রায় 2 মাস হাসপাতালে ছিলেন। দ্বিতীয় দফায় 26 দিন হাসপাতালে থাকার পর গত 7 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবনে ফিরেছিলেন। উন্নয়নশীল দেশের তালিকায় ওঠার দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুশ্চিন্তার ভাঁজও বাড়ছে বাংলাদেশের। স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে নানান সুবিধা হারানোর ক্ষতি পুষিয়ে নিতে কতটা প্রস্তুতি রয়েছে। সরকার এর মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে অনুরোধ জানিয়েছে, উত্তরণের পর অন্তত 12 বছর যেন সব সুবিধা বহাল থাকে। সিদ্ধান্ত হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকে। রিজভি নাওয়াজের রিপোর্ট। করোনার কারণে একবার পিছিয়ে শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর বৈঠকটি হচ্ছে সুইজারল্যান্ডে। 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 12তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি নানা কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা মোটামুটি নিশ্চিত হওয়ার পর বাণিজ্য সুবিধা হারানোর বিষয়টি ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। এলআইসি হিসেবে আমরা কিন্তু প্যাটেন্টেড প্রোডাক্ট উইদাউট এনি লাইসেন্স উৎপাদন করতে পারি। টোটাল যে প্রোডাকশন আছে তার 25% পণ্য হয় প্যাটেন্টেড প্রোডাক্ট। প্রায় 150টারও অধিক দেশে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট হয়। এটা একটা বিরাট সেক্টর। যেই ঔষধগুলি প্যাটেন্টেড, গ্র্যাজুয়েশনের পরে সেগুলি লাইসেন্স ছাড়া উৎপাদন করা যাবে না। বিশ্লেষকরা সরকারকে উন্নয়নশীল সদস্য ভারত, চীন, অস্ট্রেলিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলোর সাথে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরির পরামর্শ দিয়েছেন। এক্সটেনশনটা এলডিসি থেকে যারা গ্র্যাজুয়েট করবে তাদের ক্ষেত্রেও যাতে 2034 পর্যন্ত প্রয়োগ করার সুযোগ থাকে, সেটা যদি বাংলাদেশ ডেলিগেশন অন্যান্যদের সাথে মিলে ঐক্যমত্যে পৌঁছে আদায় করতে পারে, তাহলে আমাদের জন্য সেটা একটা ঝুঁকি মিটিগেট করবে। এরই মধ্যে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো এবং যুক্তরাজ্য নিশ্চিত করেছে এলডিসি থেকে উত্তরণের পর আরও 3 বছর বাজার সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশ এলডিসি গ্রুপের পক্ষ থেকে একটা সাবমিশন ডব্লিউটিওতে দিয়েছে, গ্র্যাজুয়েশনের পরবর্তী 12 বছর পর্যন্ত এলডিসি সুবিধাগুলো যাতে অব্যাহত থাকে। 12 বছর নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছিল, এলডিসি গ্রুপ উইথ বাংলাদেশ সম্মিলিতভাবে আরেকটা রিভাইজ সাবমিশন দেওয়া হয়েছে, যেটাকে আমরা ইন্টারিম সাবমিশন বলি। 6 থেকে 9 বছরের মধ্যে সুবিধাটি রেখে
গ্র্যাজুয়ালি ফেজ আউট করা। আমরা আশা করছি যে এবার মিনিস্ট্রিয়ালে হয়তো এটি অনুমোদন হতে পারে, হলে আমাদের জন্য ভালো। WTO সদস্য হিসেবে মোট রপ্তানি বাণিজ্যের 71% বিশেষ বাজার সুবিধার উপর সরাসরি নির্ভরশীল বাংলাদেশ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া ও ক্ষতিপূরণে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ ও প্রযুক্তি সহায়তার দাবি জানিয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF সভাপতি বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমাতে গ্লাসগো জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। যুক্তরাজ্য থেকে শমিক আহমেদের রিপোর্ট। গ্লাসগো COP26 এর শেষ সময়ে বড় ঘোষণা দিতে ধনী দেশগুলোর উপর চাপ বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে চলমান আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। সম্মেলনের অগ্রগতি নিয়ে হতাশ পরিবেশবাদীরাও। গ্লোবাল নর্থ হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু ফিক্স দিস মেস। এর জন্য সাফার করতেছে কারা? কান্ট্রি লাইক বাংলাদেশ। কিন্তু গ্লোবাল নর্থ ওরা কমিট করে প্যারিস এগ্রিমেন্ট ওরা বলেছিল $100 billion ইয়ার ওরা দেবে। উই ডিডন্ট সি এনিথিং ক্লোজ টু দ্যাট। সো দিস ইজ অল গ্রেন ওয়াশিং অ্যান্ড পলিটিশিয়ানস স্টেটমেন্টস। উই নিড অ্যাকশন। জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনা হয়। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বক্তব্য কিন্তু আমরা এখানে একসাথে একটা ভয়েস রেজ করে আমরা এটা বলেছি। আর দ্বিতীয়ত যে কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সূচনা বক্তব্যে বলেছেন এখানে, সেটা হচ্ছে যে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা কি ধরে রাখতে চাই। আমরা আমাদের যে লস অ্যান্ড ড্যামেজ বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি, আমরা অ্যাডাপ্টেশনকে গুরুত্ব দিয়েছি, মিটিগেশনকেও গুরুত্ব দিয়েছি। আরও অনেক অর্থায়ন প্রয়োজন যদি আমরা বিশ্বকে রক্ষা করতে চাই। তথাপিও যে 100 বিলিয়নের যেটা কমিটমেন্ট ছিল সেটা যেন করা হয়, রক্ষা করা হয়, সেটা আমরা বলেছি। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে এই 100 বিলিয়ন আমরা যাতে সহজেই পেতে পারি। সম্মেলনের শুরু থেকেই চীনের ভূমিকা নিয়ে সমালোচনা হলেও শেষমেশ কার্বন নির্গমন কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। USA এবং চায়না একটা সমঝোতা এসছে যে কার্বন নিঃসরণের ব্যাপারে। হয়তো এটা একটা ভালো লক্ষণ বলবো, এই কারণেই বলবো যে চায়না কিন্তু এতদিন এর থেকে বেশ দূরেই ছিল। তো শেষ পর্যন্ত তারা যে সমঝোতা এসছে এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য এবং অন্যান্য দেশের জন্য খুবই একটা উপকার লাগবে। COP26-এর আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এবং ভেবেছিলাম যে এখানে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন হবে। এখন পর্যন্ত বড় কোনো ডিসিশন দেখতে পাচ্ছি না। গতিটা খুবই একেবারে সম্মুখ গতিতে চলার মতো। নেক্সট ইয়ারে ইজিপ্টে হওয়ার কথা, আবার আশায় বুক বেঁধে রেখেছে যে হয়তো ভালো কিছু হবে ওখানে। 2030 সালের মধ্যে 45% ও 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ IPCC বলছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $100 বিলিয়ন যথেষ্ট নয়, দরকার কয়েক ট্রিলিয়ন ডলার। তাই তো একটি সবুজ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন COP প্রেসিডেন্ট অলোক শর্মা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। শুটকি মাছের চাহিদা দিন দিন বাড়ছে। একই সঙ্গে প্রসার ঘটছে শুটকি উৎপাদনের শিল্পের, কিন্তু বাড়ছে না ওই শিল্পের গুণগত মান। এখনো উন্মুক্ত বালিয়াড়িতে মাছ শুকানোই শুটকি উৎপাদনের প্রধান প্রক্রিয়া। সেখানে রয়েছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উদ্যোগ। তারপরও শুটকি নিয়ে স্থানীয়দের স্বপ্ন অনেক বড়। রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। হিসেবে দেখা যায় একযোগে মাছের শুটকির বাজার 61 কোটি টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে 1000 কোটি টাকায়। স্থানীয় বাজারের পাশাপাশি পরিধি বেড়েছে রপ্তানি বাণিজ্য। কিন্তু এখনও সাগর ও নদীপাড়ের খোলা বালিয়াড়ি শুটকি উৎপাদনের প্রধান ক্ষেত্র। এখনও শুটকিতে লবণের সঙ্গে মেশে নানা কীটনাশক। 6-7 দিনের উপরে 5 দিনের উপরে যে মাছটা শুকাইতে হয়, লক হয়ে ওটা মাছটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ওই পানিতে শুকায়। অনেক সময় তো মাছের মধ্যে কিরা হয়ে যায়। হ্যাঁ, তখনই আপনারা ডিডিটা দেন। জি জি, ডিডিটি না দিলে কি হয়? দিতে হয় না, মাছ শুকাতে পারবে না। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুটকির যে বর্জ্য পাঠানো হয় মাছ কিংবা পোলট্রি খাদ্য তৈরিতে, তাতেও মেশানো হয় লবণ কারখানার বর্জ্য। লবণের ওয়াস্ট যেগুলা, এগুলা স্যার লবণ হিসাবে শুটকিতে দিয়ে ওজন বাড়াইতেছে। ওজন বাড়াইয়া স্যার এগুলা কম দামে বিক্রি করতেছে। দেশের সবচেয়ে বড় শুটকির উৎপাদন কেন্দ্র কক্সবাজারের নাজিরার টেক।
মনোমুগ্ধকর এই নিসর্গে শুটকি উৎপাদনের সামনে পেছনে শ্রম রয়েছে প্রায় 30,000 কর্মীর। এর মধ্যে রয়েছে বহু শিশু শ্রমিকও। লেখাপড়া করো না? তুমি স্কুলে যাও? হ্যাঁ, কত টাকা করে পাও ডেইলি? 360 টাকা। তুমি কত বছর যাবত এই শুটকির সাথে কাজ করো? 8 বছর। অনিয়ম কিংবা পিছিয়ে থাকার বিষয় সম্পর্কে অবগত স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন এসব থেকে বেরিয়ে আসার প্রয়াস চলছে। এটা কিন্তু এখানে নিষিদ্ধ। প্রত্যেকটা শুটকি মলে অসংখ্য শিশুরা কাজ করছে। সরকার এবং আমরা বিভিন্ন জিও মিলে আমরা কাজ করে যাচ্ছি তাদেরকে স্কুলে নেওয়ার, তাদের পরিবারের মধ্যে কিছু ভাতা টাতা দিয়ে। শুধু শিল্পপণ্য নয়, শুটকির মূল্যায়ন হবে পর্যটন পণ্য হিসেবে। নাজিরার ট্যাগর সেজে উঠবে সেই আদলে, এমন স্বপ্ন উদ্যোগের কথা জানাচ্ছেন জেলা প্রশাসক। এই শুটকির যে মান গুণ এটা বিচারে একটা ইউনিক একটা পণ্য হিসেবে দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা থাকে। আর সেই ব্যাপারে আমরা সবাই মিলে একটা মিটিং করেছি যাতে করে ভবিষ্যতে এটার একটা ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ড ভ্যালু আনতে পারি। বাঙালি মানেই ভোজন রসিক, অন্যদিকে শুটকি হলে তো কথাই নেই। আরেকদিকে নিরাপদ খাদ্যের কথা বলছি, কিন্তু যে শুটকি আমরা খাচ্ছি এটা বিন্দুমাত্র নিরাপদ নয়। দেশে 2-1টি প্রতিষ্ঠান আছে যারা সব ধরনের কেমিক্যাল পরিহার করে কিছু শুটকি উৎপাদন করার চেষ্টা করছে এবং বিদেশেও যাচ্ছে, কিন্তু বিশাল এই শুটকি পল্লীতে ঘুরে কোথাও নিরাপদ শুটকি উৎপাদনের প্রক্রিয়া দেখতে পেলাম না। এদিকে কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া খুবই দরকার, তাহলে নিরাপদ খাদ্যের জায়গাগুলো একটি একটি করে আমরা শনাক্ত করে এর থেকে পরিশোধন করতে পারব। কক্সবাজারের নাজির টেকের শুটকি পল্লী থেকে শাইখ সিরাজ, চেন্নাই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি তৈরিতে গ্রাম পর্যায়ে অবকাঠামো উন্নয়নের সুযোগ সুবিধা বাড়াতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদকদের সাথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক মতবিনিময় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, নিকট ভবিষ্যতে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাপনে পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন বেকার অনেকে হয়ে পড়বে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মতবিনিময়ে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইম সহ অন্যরা। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী ও নির্মাণে মহান কারিগর হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিনের প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে গাজীপুরের নুহাশপল্লীতে ছুটে গেছেন ভক্ত অনুরাগী ও পরিবারের সদস্যরা। হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে ধারণ করতে পারলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন হবে বলে মনে করেন তারা। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রিয় নুহাশপল্লীর পুরোটা জুড়েই এখনো যেন তার সজীব উপস্থিতি। প্রিয় লেখকের অসাধারণ সব চরিত্রগুলো এখনো যেন ঠিক আগের মতোই। নতুন কোনো কাহিনী রচনা না হলেও হিমু, রূপা আর মিসির আলীরা ১৩ নভেম্বর ঠিকই আসে নুহাশপল্লীতে তাদের প্রিয় লেখকের স্পর্শ পেতে। উনি যদি থাকতো আজ আমরা আরো অনেক ভালো ভালো উপন্যাস পেতাম, আরো ভালো নাটক তৈরি হতো। তিনি যা লিখে গেছেন, তো এটা হচ্ছে যে আরো অনেকগুলো বছর ধারণ করার জন্য আমার মনে হয় কম নয়। আমরা হিমু পরিবহন প্রতি বছর ঢাকা থেকে কার্জন হল থেকে নুহাশপল্লীতে আসি। জন্মদিনের সকালে নুহাশপল্লীতে হুমায়ুন ভক্তদের সাথে নিয়ে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্যরা। হুমায়ুনহীন 10 বছরে শিল্প সাহিত্যে নানাভাবে তুলে ধরা হয়েছে লেখককে, তবে অমর এই কথাশিল্পীকে যেন শিল্প সাহিত্যে ভুলভাবে তুলে ধরা না হয় এমন অনুরোধ জানায় পরিবার। হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে চান অনেকেই, ভাই যা ইচ্ছা তাই করেন না, এটা খুব অনুরোধ। এই জিনিসটা আমি গত 10 বছর ধরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে যে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে কাজ করবার চেষ্টা বা হুমায়ুন আহমেদকে নিয়ে ঠাস করে একটা সিনেমা বানিয়ে ফেলা, একটা বই লিখে ফেলা, ভুল কোনো চর্চা না হোক, এটা আমার একটি অনেক বড় প্রত্যাশা। আমার কাছে মনে হয় না আমি অথরের মতন এত ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমি লেগাসিটা একটু ক্যারি করতে চাই। সো আমি চাই, আমার ড্রিম যে বাবার জন্য আমি কোনো একটা বই লিখবই।
হুমায়ুন ভক্তরা বলছেন এক জীবনে যে সৃষ্টিকর্ম রেখে গেছেন নির্মাণের মহান এই কারিগর তা আজীবন অমর করে রাখবে হুমায়ুন আহমেদ নামটিকে। লাইলা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে চার্টার্ড লাইফ আই স্পোর্টস। দর্শক, টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলা সব আপডেট জানাতে চার্টার্ড লাইভ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। রিত, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। রাত পেরুলেই টি-20 বিশ্বকাপের ফাইনাল, আর স্বাভাবিকভাবে আজকের আয়োজন শুরু করব সেই ফাইনালের আপডেট দিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রাত 8টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে দুই দল। সেমিতে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। অন্য সেমিতে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যে দলই চ্যাম্পিয়ন হোক, টি-20-র নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট আঙ্গন। দুবাইয়ে আছেন আরিফ চৌধুরী, সেখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাব তার কাছে। আরিফ, দুর্দান্ত দুটি সেমিফাইনাল হলো এবং অবশেষে যে দুই দল ফাইনালে গেল, আমরা বলছিলাম যে বিশ্ব টি-20 ক্রিকেট দেখবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। তো আপনি তো একদম শুরু থেকে আছেন, সেখানকার কি অবস্থা? আর আরেকটি প্রশ্ন আমি একটু যোগ করে রাখি যে দেখা গেছে যে টসে জিতে যারা পরে ব্যাটিং করছে তারাই কিন্তু জয় পাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে সেখানকার ক্রিকেট অবস্থা কিংবা ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা কি বলছেন? মাসব্যাপী যে টি-20-র উৎসব, এখন কেবলই সেই টি-20 উৎসবের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব, এবং সেই ফাইনালে আগামীকাল হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ফাইনাল, সেটির অপেক্ষায় রয়েছে দুবাই। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন কথা বলছি, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের অফিসিয়াল প্রেস কনফারেন্স, এবং তিনি সেখানে প্রচন্ড আশার কথা শুনিয়েছেন যে নিউজিল্যান্ড একেবারে জয়ের জন্য মাঠে নামবে। এর ঘন্টা দুয়েক আগে আমরা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ তার বক্তব্য শুনেছি। তিনিও আশাবাদী যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-20 ট্রফি এনে দেবেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে টস, হ্যাঁ নিশ্চয়ই টস একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্পেশালি এই দুবাইয়ের কথা যদি বললি, শেষ 13 ম্যাচের মধ্যে 12টিতেই শেষ দল, অর্থাৎ যারা গুরুত্বপূর্ণ বা কতটুকু মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন রাহুল। আর যদি বলি যে গ্র্যান্ড ফাইনালের আগে নিউজিল্যান্ডের টিম কন্ডিশনের কথা যদি বললি, কনওয়ে দুর্ভাগ্যজনক ভাবে তিনি ফাইনাল থেকে ছিটকে পড়েছেন। ডেভন কনওয়ে জেনেছেন যে তিনি ইনজুরিতে পড়েছেন, আগামীকালকে যে ফাইনাল সেটিতে তার থাকার কথা নয় বা সম্ভাবনা নয়। এছাড়া অস্ট্রেলিয়ার প্র্যাকটিস আমরা দেখেছি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখানে আবার পাওয়ার হিটিং করতে দেখেছি ব্যাটসম্যানদের। সুতরাং মূল গত দুটি সেমিফাইনালে আমরা দেখেছি যে ব্যাটসম্যানরাই মূল ভূমিকা পালন করেছেন, এবং তাদেরকে ফাইনালে উত্তীর্ণ করার ব্যাপারে দুই দলের ক্ষেত্রেই কিন্তু ব্যাটসম্যানরা ভূমিকা রেখেছেন। সুতরাং অবভিয়াসলি এই প্র্যাকটিসে আজকে আমরা বিগ হিটিং বা পাওয়ার হিটিং যেটা বলি না কেন, সেটি প্র্যাকটিস করতে দেখেছি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এবং একই সঙ্গে নিউজিল্যান্ডের। রাহুল। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুবাই থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ চৌধুরী। টি-20 বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের সঙ্গে 3টি টি-20 এবং 2টি টেস্ট ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। 2015 সালের পর এটি টিম পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর। বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ নেই 18 সদস্যের দলে। 4 দিনের ছুটি শেষে 16 নভেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিকের। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে জৈব পরীক্ষা বলয়ে প্রবেশ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। করোনার পরে প্রথম বাংলাদেশ সফরে আসা কোনো ক্রিকেটারকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে না। 2 ডোজ করোনার টিকা এবং কোভিড নেগেটিভের সনদ পেলেই অনুশীলন করতে পারবে পাকিস্তান দল। 19 নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। দর্শক, এই ছিল চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি হৃদিতার কাছে। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আবারও মৃত্যু বেড়েছে, তবে আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার কিছুটা কমেছে। আজও দেশে ৪৫ জেলায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৭,৯১৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫১ জন। আক্রান্তের হার ১.১১%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১৫,৭২,২৭৮ জনে। একদিনে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে ১৫,৩৬,৩০৩ জন কোভিড থেকে সেরে উঠলেন। বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। অশোক লেলা রিফাত অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। করোনা পরিস্থিতির অবনতিতে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন, প্রতিবাদ হেগ শহরে শত শত মানুষের বিক্ষোভ। তুর্য খিচুড়ি, তুর্য বিজি, বাবা তুর্য নিচে আরেকটু এই খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি। তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স, এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় A to Z পুষ্টি। এই শীতে ত্বক হবে কোমল সহজেই, কারণ পন্ডস বডি লোশন ইজি প্যাক এখন মাত্র ৫০ টাকায়। স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবানের ১০০% প্রমাণিত ফর্মুলা লড়াই করে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট ১,০১৪ টাকা ৯০ পয়সা। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো। ফিরে এলাম বিরতির পর। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শিক্ষকরা কিভাবে পড়াবেন, কোন অধ্যায়ের পাঠন পদ্ধতি কেমন হবে, এসব বিষয় নিয়ে দেশসেরা শিক্ষকরা ই-লার্নিং কোর্স তৈরি করেছেন। যে কোনো শিক্ষক এবং শিক্ষার্থী বিনামূল্যে অনলাইনে এই সেবা গ্রহণ করতে পারবে। মুসা মল্লিকের রিপোর্ট। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকের সংখ্যা প্রায় ১৫ লাখ। পরিসংখ্যান বলছে শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করছে ৪,৯০,০০,০০০ শিক্ষার্থী। এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে আমরা গুগল ক্লাসরুমে শিক্ষার্থীদের কুইজ অ্যাসাইনমেন্ট প্রদান করতে পারব। শিক্ষকদের মধ্যে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের অনেকের পক্ষেই সরাসরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই দেশসেরা শিক্ষকদের নিয়ে এই ই-লার্নিং কোর্স, যাতে করে আপনি এক নজরে আপনার সেই পুরো কন্টেন্টের ভিতরে বা পুরো ভিডিওটার ভিতরে কি আছে সেটা শিখে নিতে পারবেন। তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি তাদের পেশাগত আরো অনেক আইসিটি স্কিলও ডেভেলপ করবে। ঢাকা সহ বেশ কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক, এটুআই, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষণে হয়েছে এই কার্যক্রম। ট্রেনিং মডিউলগুলোকে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, যার মাধ্যমে শিক্ষকরা উপকৃত হবে। সাবজেক্ট ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। ফল বা মূল্যায়ন, রেজাল্ট প্রস্তুতকরণ, এরকম সকল ক্ষেত্রে তারা সার্বিক সহযোগিতা পাবে এই জায়গাটি থেকে। প্রশিক্ষকরা বলছেন এই কার্যক্রম শিক্ষকদের যুগোপযোগী পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনা পরিস্থিতির অবনতির মুখে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুড। ৩ সপ্তাহের জন্য জারি এই বিধিনিষেধের আওতায় সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজনের বাইরে কোনো দোকান খোলা রাখা যাবে না। রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে ক্যাফে ও রেস্টুরেন্ট। খেলাধুলার আয়োজন হবে দর্শক উপস্থিতি ছাড়া। প্রতিদিনই আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড ও আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী। লকডাউনের প্রতিবাদে নেদারল্যান্ডসের হেগ শহরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নিউটন ডাটা বিশেষ সংবাদ।
সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন পবিত্র কাবা শরীফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি মুখতার আলিম বিন মুস্তাফিজুর রহমান। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এক রাজকীয় ডিক্রির মাধ্যমে তথ্য জানানো হয়। তার জন্ম চট্টগ্রাম জেলায়। সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন প্রতিভাবান বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। এরই ধারাবাহিকতায় মুখতার আলিম বিন মুস্তাফিজুর রহমানকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরের সিম ক্ষেতে অজ্ঞাত রোগের প্রকোপ দেখা দিয়েছে। পাতা ও ফুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে সিম ক্ষেতে এই রোগ বীজবাহিত। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেঘনার ভাঙন থেকে লক্ষ্মীপুরের রামগতি শহর রক্ষা বাঁধ টেকসই করতে বৃক্ষরোপণ করেছে বন বিভাগ। টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের নিয়ে বাঁধের গাছ পরিচর্যা করা হচ্ছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল। নতুন নির্ধারিত দামে 22, 21 ও 18 ক্যারেটে 3 মানের স্বর্ণের ভরিতে 2333 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 74,300 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 71,150 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 62,402 টাকা। আবার অশোক লেলেন রিফাত অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন। আরো কাছে আছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের গোল উৎসবে অপেক্ষা বাড়ল ইটালি। ফিরে এলাম বিরতির পর। উন্নয়নে বাংলাদেশ জাদুর মতো এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, খেটে খাওয়া সাধারণ মানুষ দেশ পরিবর্তনের অগ্রদূত। আইইবিতে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার ধরে রাখতে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে। সম্মেলনে দেশের শিক্ষাবিদ এবং গবেষকদের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনলাইনে অংশ নেন। সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আতিউর রহমান এবং আইইবি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12 দর্শক আকর্ষণ বাড়াতে পারেনি। সেমিফাইনালে লাইন আপে গিয়ে বিশ্বকাপের মূল লড়াই এবং উত্তেজনা শুরু হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড এবং অপ্রতিরোধ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। বাছাই পর্বে জয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের আরো কাছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ল্যাটিন আমেরিকা অঞ্চলে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। আর হ্যারি কেইনের হ্যাট্রিকে ইউরো অঞ্চলে আলবেনিয়ার জালে গোল উৎসব করেছে ইংলিশরা। ড্র করে কাতার আসরের টিকিট নিশ্চিতের অপেক্ষা বাড়িয়েছে ইটালি ও সুইজারল্যান্ড। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো আরেকবার। করোনার কারণে 8.5 মাস পিছিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রস্তুতি। ইউপি নির্বাচনী সহিংসতা রোধে ভোট কেন্দ্র কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ। নির্বাচনী আচরণবিধি মেনে চলার তাগিদ।
রাজনীতিবিদদের গাড়ি দিয়ে ক্ষমতায় আসা সেনা শাসকরা রাজনৈতিক ফায়দা তুলেছে বললেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে প্রবাসীদের সংবর্ধনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তি সহায়তার দাবি, জীবাশ্ম জ্বালানি বন্ধের সমঝোতার আহ্বান। শুটকি মাছের চাহিদা বাড়ার সাথে প্রসার ঘটছে উৎপাদন শিল্পের। খোলা স্থানে মাছ শুকানো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মন্তব্য। এবং নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকীতে ভক্তদের শ্রদ্ধা। চ্যানেল আইতে দিন জুড়ে নানান আয়োজন। শেষ করছি